ওয়েলকাম করছি জাগরণ স্পোর্টস ডেস্ক থেকে। আজকে দুটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। প্রথম বিষয়টি ভারত পাকিস্তান ম্যাচ কেন্দ্রিক। আসলে এই জেনারেশনের ক্রিকেট প্রেমীকে আমার হতভাগা মনে হয়। আমার কথা শুনে অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন হতভাগা রিজনটা কি। আমরা যদি 2000 সালের দিকে খেলা দেখতাম বা 2005 সালের দিকে খেলা দেখতাম ভারত পাকিস্তানে, তাহলে অন্যরকম একটা রাইভেলরি আমরা লক্ষ্য করতাম, অন্যরকম একটা উত্তেজনা হতো। শুধু এই ম্যাচটি ঘিরে শুধু ভারত পাকিস্তান না, পুরো দেশেই পুরো পৃথিবীতেই ছড়িয়ে পড়তো। আসলেই আমরা টেলিভিশনের সামনে যখন ভারত পাকিস্তানের ম্যাচ দেখতাম, অন্যরকম একটা উত্তেজনা কাজ করতো আমাদের নিজেদের মধ্যেও। আমরা দেখতাম ওয়াকার ইউনুস, আমরা দেখতাম ইনজামামুল হককে, আমরা দেখতাম ওয়াসিম আকরামকে, আমরা সচিন টেন্ডুলকার, সেবাগ কিংবা অনিল কুম্বলেকে দেখতাম যে ক্রিকেট ম্যাচটা অনেকটা রাজনৈতিক প্রেক্ষাপটের আলোকেই যখন হতো না, তখন ওই উত্তেজনাটা আরও বেড়ে যেত। ভারত পাকিস্তানের যে দ্বৈরথ, এই দ্বৈরথটা আরও বেড়ে যেত। কিন্তু আমরা যদি 2010 সালের পর থেকে দেখি, 2011 সালের ওয়ার্ল্ড কাপের পর থেকে দেখি, প্রত্যেকটা ক্ষেত্রেই ভারত পাকিস্তানকে ডমিনেট করছে। ম্যাচের প্রথম থেকেই মনে হয় ভারত ম্যাচ জিতে যাবে, পাকিস্তান মোটামুটি ক্রিকেট খেলার জন্য ক্রিকেট খেলতে এসেছেন। আমরা যদি 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বাদ দিই কিংবা 2022 সালে টি-20 বিশ্বকাপের কথা বাদ দিই, প্রত্যেকটা ক্ষেত্রেই ভারত পাকিস্তানকে ডমিনেট করে আসছেন। এবং খেলা শুরু হওয়ার পর যদি আমরা একটা বাচ্চাকেও জিজ্ঞেস করে আজকে ম্যাচ কে জিতবে, তাহলে আমার মনে হয় প্রায় 90% বাচ্চা উত্তর দিবে যে ইন্ডিয়া ম্যাচ জিতে যাবেন। আমরা উইন প্রবাবিলিটির দিকেই যদি দেখি, তাহলে 90% ম্যাচই ইন্ডিয়া ডমিনেট করছেন পাকিস্তানকে। সুতরাং ওই রাইভেলরিটা, ওই উত্তেজনাটা আমরা আর প্রকৃতপক্ষে দেখতে পাই না। খেলা শুরু হওয়ার আগে বিভিন্ন মিডিয়াতে যদি এটা আসে, মিডিয়া হাইপ উঠে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে, কিন্তু বাস্তবেই যখন ভারত পাকিস্তান ম্যাচ মাঠে গড়ায়, তখন থেকেই আমাদের ওই ওই উত্তেজনাটা আমরা দেখতে পাই না। টপ ফর্ম ব্যাটাররা কেন যেন ভারতের বিপক্ষে খেয়ে হারিয়ে বসে। আমরা দেখতাম যখন শোয়েব মালিক ব্যাট করতে নামতেন পাকিস্তানের পক্ষ থেকে ইন্ডিয়ার বিপক্ষে, তিনি ম্যাচ খেলতেনই। তিনি ফর্মে থাকুক কিংবা না থাকুক, ওয়াকার ইউনুস কিংবা ইনজামামুল হকদের কথা যদি আমরা চিন্তা ভাবনা করি, ফর্মের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রক্তের টানে যে ক্রিকেটটা খেলতেন পাকিস্তান ইন্ডিয়ার বিপক্ষে, ওই রাইভেলরিটা আমরা আর সত্যিকার অর্থে দেখতে পাই না। আমরা যদি দ্বিতীয় পর্বে আসি, কালকে বাংলাদেশ এবং আফগানিস্তানের বাংলাদেশের শেষ ম্যাচ এশিয়া কাপে। যদি কোনো কারণে বাংলাদেশ আফগানিস্তানের সাথে জিততে পারে, তবে এশিয়া কাপে ওই প্রবাবিলিটি তৈরি করতে পারে সুপার ফোরে যাওয়ার জন্য। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ যে এশিয়া কাপে যে ধরনের ক্রিকেট খেলছেন, যে অ্যাপ্রোচে ক্রিকেট খেলছেন, সত্যিকার অর্থে বাংলাদেশকে আফগানিস্তানের মতো এই ওয়ার্ল্ড ক্লাস দলকে হারাতে পারবেন। ওই বোলিং সেটআপের বিপক্ষে, ওয়ার্ল্ড ক্লাস বোলিং সেটআপের বিপক্ষে, যেখানে রাশেদ খান, নূর মোহাম্মদ, আল্লাহ গাজনাফার কিংবা মোহাম্মদ নবীদের মতো স্পিনাররা আছেন, সেখানে বাংলাদেশকে ডমিনেট করতে পারবেন আফগানিস্তানের কাছে। যদিও মেগা টুর্নামেন্টগুলোতে আফগানিস্তান খুব একটা বাংলাদেশের পক্ষে খুব ভালো একটা ক্রিকেট খেলতে পারেন না, সব সময় দেখা যায় বাংলাদেশের বিপক্ষে ডমিনেট হয়। যদি আমরা এর আগে ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা ভাবনা করি, 2023-এর ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা ভাবনা করি, অস্ট্রেলিয়ার মতো দলকেও আফগানিস্তান হারিয়ে দিচ্ছিলেন, সেমিফাইনালে ওঠার একটা সম্ভাবনা তৈরি করেছিলেন। প্রশ্নের জায়গায় বাংলাদেশের বিপক্ষে কিন্তু আফগানিস্তান খুব উড়ন্তভাবে বাংলাদেশের বিপক্ষে হেরে বসেছিলেন। ওই ম্যাচটি যদি আফগানিস্তান জিতে ফেলতেন, তাহলে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি করতে পারতেন। বারবারই মেগা টুর্নামেন্টগুলোতে, এসিসি কিংবা আইসিসি টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের কাছে আফগানিস্তান হেরে বসে। তবে প্রত্যাশার জায়গায় রাখা যায়, কিন্তু আমি বেশ কিছু পরিবর্তন আগামীকালকের ম্যাচে দেখতে চাই। প্রথম পরিবর্তনটা তাওহিদ হৃদয়। আসলে তাওহিদ হৃদয় আউট অফ ফোকাস। যেই মুহূর্তে তাওহিদ হৃদয় ব্যাট করছেন, সে ওয়ার্ল্ড ক্লাস বোলারদের বিপক্ষে, যেখানে রাশিদ বল করবেন, আল্লাহ গাজনাফার বল করবেন কিংবা নূর মোহাম্মদ বল করবেন, নবী বল করবেন, এই জায়গাগুলোতে তাওহিদ হৃদয়কে সাফার করতেই হবে। তাওহিদ হৃদয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে তাওহিদ হৃদয়কে সামনের ম্যাচে ড্রপ করা, সাইফ হাসানকে দলে ইনক্লুশন করা। যদিও সাইফ হাসান লেগ স্পিন কিংবা গুগলির ক্ষেত্রে খুব একটা ভালো শেপে নাই, এই জায়গাতে সাইফ হাসানকে সাফার করতে হতে পারে, কিন্তু সাইফ হাসান ভালো একটা টাচে আছেন। সাইফ হাসানকে একটা সুযোগ শেষ ম্যাচে দেওয়া যেতে পারে। আমি দ্বিতীয় পরিবর্তনটি যেটি চাই, সেটি রিশাদকে ড্রপ করে নাসুমকে দলে ইনক্লুশন করা। আমরা যদি আফগানিস্তানের ব্যাটার সেটআপের দিকে একটু লক্ষ্য করি, ওদের টপ অর্ডারের প্রায় 4-5 জন ডানহাতি ব্যাটসম্যান। আমরা রহমতুল্লাহ গুরবাজের যদি কথা বলি, ইব্রাহিম জাদরানের যদি কথা বলি, নবীও উপরে ব্যাট করছেন,
করিম জান্নাত উপরের দিকে ব্যাট করছেন, ওমর জায় উপরের দিকে ব্যাট করছেন, সেই ক্ষেত্রে ক্যান বি ভাইটাল রোল নাসুম প্লে করতে পারেন। এই জায়গাতে আমি নাসুমকে বামহাতি অর্থোডক্স বোলার হিসেবে দেখছি। বামহাতি ব্যাটারদের ক্ষেত্রে শেখ মেহেদীকে তো আছেনই, এই জায়গাতে আমি রিশাদের ইনক্লুশনটা আমার পার্সোনাল অপিনিয়ন থেকে আমি দেখছি না। রিশাদকে যদি ড্রপ করে যায় সামনের ম্যাচে, তবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা ভালো সিদ্ধান্ত হবে। আরেকটি আমি পরিবর্তন চাই, শরীফুলকে আমি কালকের ম্যাচে দেখতে চাই না। কালকের ম্যাচে তাসকিন আহমেদকে দল ইনক্লুশন হলেও সবচেয়ে বেটার অপশান হয় বাংলাদেশ দলের জন্য, কারণ বরাবরই তাসকিন আহমেদের বিপক্ষে রহমতুল্লাহ গুরবাজকে সাফার করতে দেখা গেছে, কিংবা জাদরানকে সাফার করতে দেখা গেছে। আমরা যদি রহমতুল্লাহ গুরবাজের কথা বলি কিংবা ইব্রাহিম জাদরানের কথা বলি, 4th বা 5th স্টাম্প করিডোর বরাবর যে বলটা হয় সেই বলটা তো সবসময় সাফার করে। সুতরাং তাসকিন এই জায়গাতে সবচেয়ে ভালো বলটাই করেন, একটু গুড লেন্থে বলটা ফেলে 4th বা 5th স্টাম্প বরাবর একটু আউটসুইং বল, এটাতে আমরা দেখেছি রহমতুল্লাহ গুরবাজ কিংবা ইব্রাহিম জাদরানকে সাফার করতে। যদি কোনো কারণে তাসকিন এই রোলটা প্লে করতে পারেন, তাহলে আফগানিস্তানের টপ অর্ডারকে ভেঙে ফেলা যায়। আর আফগানিস্তানের টপ অর্ডারকে ভেঙে ফেলতে পারলেই বাংলাদেশের ওই উইন প্রবাবিলিটিটা তৈরি হবে। যদিও বাংলাদেশের উইন প্রবাবিলিটি আমি 30 কিংবা 40% দেখতে পাচ্ছি। ক্রিকেট জাস্ট লাইক আজ এ সার্টেন গেম, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। প্রত্যাশা আমরা ক্রিকেট প্রেমীরা রাখছি। আপনারা কি মনে করছেন কালকে বাংলাদেশ দল আফগানিস্তানকে হারিয়ে সুপার 4-এ উঠতে পারবে? কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য আশা করছি। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।